আর ঘরে আজ অতিথি হিসেবে এসছেন আমাদের এখানকার আমাদের কুড়িগ্রাম জেলার একজন বুদ্ধিজীবী আবুল কালাম আজাদ ভাই। তা আমি এখন একটা আবুল কালাম আজাদ ভাইয়ের একটু সাক্ষাৎকার নিচ্ছি, কথা শুনতে চাই তার জীবনের দারুণ দারুণ সব অভিজ্ঞতা নিয়ে। তো আমরা ছোট্ট একটু আলাপ করবো শুধু পেপার নিয়ে। আচ্ছা আজাদ ভাই, আপনার দোকানে আপনি পেপার রাখেন আপনি, বা পেপার পড়েন আপনি, যেটা নিয়ে একটু বলছিলেন সেটা নিয়ে একটু বলুন তো, কিভাবে আগের মানুষজন পেপার পড়তো? যখন ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, মানে আজকের প্রিন্ট মিডিয়া তো আবার অনলাইন ভার্সন হয়ে গেছে, মানুষ তখন জ্ঞানের আহার, বিদ্যালয়ে যেমন মানুষ জ্ঞান অর্জন করতো, তখন মানুষ এই পেপারের মাধ্যমেও জ্ঞান অর্জন করতো। কারণ শুধু দেশের একটা পত্রিকায় শুধু সংবাদেই সব কিছু না, দেখা যায় ওই সংবাদটা পাঠ করতেই তার বানান, তার মানে শুদ্ধ উচ্চারণ সে অটোমেটিকলিভাবেই শিখে যায়। তা এই যুগে যেহেতু মোবাইল বা নেটওয়ার্কিং যুগে খুব ফাস্ট, ইলেকট্রিক মিডিয়া খুবই ফাস্ট, সেক্ষেত্রে পেপারের একটু কদরটা মানুষের কাছে রুচি হারিয়ে ফেলছে। তবুও আমি আমার দোকানে পেপারটা রাখি এই কারণেই যে এটা আমার স্ট্যাটাসকে ধরে রাখার জন্য, যে মানুষ এসে পেপার দেখুক, একটু তারা শিখতে পারুক। কারণ আজকে পেপারগুলো যে পাঠকরা যে হারিয়ে যাচ্ছে, এটা একটা প্রধান কারণ হলো যে পাঠকরা আর ওভাবে পাচ্ছে না। কারণ সংবাদগুলো ধরো এক পেশে হয়ে গেছে। আর কত সময় একটা পত্রিকার যে একটা হেডলাইন বা শিরোনাম, সেটা খুব চমৎকারভাবে আমরা এর আগে আমরা এক সময় দেখেছি মানুষ পত্রিকা পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়তো। যে বড় বড় সাংবাদিক গাপ্পার চৌধুরী ছিলেন, তারপরে এমআর আক্তার মুখু ছিলেন, মাসুদ আভাট্টি ছিলেন, ইদানিং জয় মামুনের মানে সংবাদ, এগুলো মানুষ খুবই পছন্দ করত। একদিন আমি দেখছি, বিশেষ করে পত্রিকায় তখন কিন্তু বাইর হতো, সম্ভবত সমকালে মনে হয়, তা সমকালে গপ্পার চৌধুরীর একটা কলাম থাকতো সম্ভবত। তা আমি সেলুনে বসেছি, এক লোক দৌড়িয়ে আসতেছে, আর এক আবার ওই লোককে ডাকতেছে, তা না ভাই আসলে এখন শুনবো না, আমি এই গপ্পা চৌধুরী কলামটা পড়ে তারপর আপনার শেষ করবো। তাহলে গপ্পা চৌধুরী কলাম পড়ার জন্য মানুষটা দৌড়িয়েছে, তাদের কি নেশা! কতদিন আগের কথা এটা? এটা প্রায় আজ থেকে 20 বছর আগের কাহিনী। সমকাল কি? সমকালে। আচ্ছা, অনেক পত্রিকা লিখতে আমার মনে হয় সমকালে। আচ্ছা। তো এখন সেই পাঠকগুলো প্রায় হারিয়ে বসেছে, কারণ ভালো সংবাদ উপস্থাপন না করার জন্য। একটা যে দেশের জন্য একটা কিছু সাংবাদিকরা তুলে ধরবে বা কলামিস্টরা যে তুলে ধরবে, সেরকম কোনো একটা দিক দিয়েছে। আর একটা বিশেষ দিক হচ্ছে, আমি লক্ষ্য করছি, আমরা সবসময় সাংবাদিকদের নেগেটিভটা ভাবটাই বেশি লক্ষ্য করি। একজন সাংবাদিক যে ভালো আছে, যদি দেখি রাজনীতি এই লেখাটা কোনো একটা রাজনীতিবিদের পক্ষে গেছে, তা টোটাল আর বাকি দলের রাজনীতিবিদরা দেখা যায় ওই সাংবাদিককে ধুয়ে মুছে দিল। এখন তার যে ভালো গুণটা সেটাও আর ফুটে উঠতেছে না। আচ্ছা আজাদ ভাই, আপনি কার কার কলাম আপনি পড়তেন আগে এবং এখন কার কার কলাম পড়েন? না, এখন আমি মানে তেমন একটাভাবে ওভাবে পড়ি না। তবে একজন, আমি ভুলে গেলাম এই মুহূর্তে নামটা, ওনার কলামটা আমি পড়তি। তবে মাঝে মাঝে দেখি আপনারও প্রথম আলোয় কলাম আমি কিন্তু পড়ি। তা আমার কিন্তু সর্বসকলে মানে ভালো লাগে, হয়তো বা আমার কাছে ভালো লাগে। আরেকজন ওই যে বললাম কালিমা লেপন করার জন্য রাজনীতি ঢুকাই দিয়ে আপনার এত সুন্দর একটা লেখা, কারণ আপনার নদী নিয়ে লেখা, আপনার দেশ নিয়ে লেখা, আপনার বিভিন্ন পর্যায়ক্রমে যে আন্দোলনগুলো হয়েছিল ব্রিটিশ বিরোধী আরম্ভ করে সব 71 থেকে, এই লেখাগুলো আপনার আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি তো আমার কথা বলার কারণে আমার জন্য এটা খুবই বিব্রতকর এবং একটা লজ্জার ব্যাপার, মানে নিজের কথা শুনতে পারাটা। না, আসলে কি,
আমি সবসময় সত্যর মুখোমুখি হতে পছন্দ করি, সত্যটা আমার ভালো লাগে। এতে হয়তো বা আমার এই সত্যটাকে আপনি হয়তো বা আপনি সেরকম মানুষ না যে আপনি এটা গর্ববোধ করবেন, অহংবোধ করবেন আমার কথায়, সেটা না। আপনি বরঞ্চ আমার এই কথাটাকে আপনি নিরুৎসাহিত আমাকে করতে চাচ্ছেন, আমি সেটা বুঝতেছি। তারপর ওই যে বলছি আমি সত্যের মুখোমুখি হওয়া পছন্দ করি। আচ্ছা আজাদ ভাই, আপনি আপনার এখন পেশা কি? আপনার কয় ছেলে মেয়ে? আপনি এখন আপনি এই মুহূর্তে আপনার আগে আপনি কি করতেন? এটা সংক্ষেপে বলবেন। হ্যাঁ, মানে আমার প্রথম জীবন তো ছিল খুবই ঘুরে ফেরা, বেড়ানো মানুষ। আমি বিভিন্ন জায়গা ঘুরতে পছন্দ করতাম, বিভিন্ন জায়গায় যেতাম। পরে বিবাহ সাথে আবদ্ধ হওয়ার পর তখন তো আমি সাংসারিক জীবনে এসে ঢুকলাম। তা পরবর্তী আমি গবাদি পশুর ট্রেনিং নিয়ে পল্লী চিকিৎসক হিসেবে মাঠ পর্যায়ে কাজ করতেছি। এখন একটা গবাদি পশুর ছোটোখাটো ঔষধের দোকানও দিচ্ছি। আপনার কয় ছেলে মেয়ে? তা আমার মেয়ে একটা, সে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর ছেলেটা ক্লাস 9-এ গভর্নমেন্ট স্কুলে। আচ্ছা, এবার আমি 1 মিনিটে শুনতে চাইবো যে এই অভ্যুত্থান হওয়ার আগে হাসিনার আমলে আপনার হাসিনা আমল এবং ঠিক ফখরুদ্দিনের সরি এই যে এই যে গণ অভ্যুত্থানের যে সরকার আসলো, ঠিক এই হাসিনার আমলের শেষ মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন? আর এখনকার অনুভূতিটা, হাসিনা যখন যাবে, অর্থাৎ যখন অভ্যুত্থান হচ্ছিল, অভ্যুত্থানের আগেও আমরা কথা বলছি আপনার সঙ্গে, ধরেন আগস্টের ধরেন বা জুলাই মাসের শুরুর দিকে বা তারও আগে আমরা তো কথা বলছি রাষ্ট্র সংস্কার নিয়ে, তো একটু ওই সময়কার অনুভূতিটা কি? আপনি রাষ্ট্রটা কেমন ভাবছিলেন? এখন আপনার ভাবনাটা কি? সেই সময়টা বলবেন এবং এই সময়টা বলবেন। আসলে আমি কখনো রাজনৈতিক দল সরাসরি আমার কেন যেন পছন্দ নয়। আর তাছাড়া হ্যাঁ, আমি দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতাকে ভালোবাসি, জাতীয়তাকে ভালোবাসি, জাতীয় সঙ্গীতকে ভালোবাসি। এইটা হয়তো কত সময় আমার একটা টান চলে যায় আরেক দিকে হয়তো বা। আমি ওইটা বলতে চাচ্ছি না, আপনি সেই সময় কিন্তু বলতেন, আপনি সরকারের সমালোচনা করতেন, আমি সেই স্মৃতিটা তো স্মরণ করার চেষ্টা করতাম। আপনি সেই সময় কি কি বলতেন? আমাদেরকে বলতেন, অনেককে বলতেন। না, আমার কাছ থেকে পরিবার, রাষ্ট্র বা সমাজ কেউই আমার কাছ থেকে রক্ষা পায় না সমালোচনা করতে। আমি একজন সমালোচক মানুষ এবং সমালোচনা করতে আমাকে খুবই ভালো লাগে। আমি শেখ হাসিনার টাইমে ধরেন তাদের রাজনৈতিক প্রভাবটা বা রাজনীতির যে একটা আপনার শিষ্টাচার যেটা সেটা আমি তার মধ্যে দেখিনি। আর বিশেষ করে বাজারের উদ্যোগতি একটা বিষয় ছিল। আর বিভিন্ন রাজনীতিবিদদের তাদের অঢেল সম্পদের বা তাদের চলাফেরা এই নিয়ে আমি পর্যাপ্ত লিখতাম। আমি সে সময়ও লিখতাম। আমাদের পুরাতন ফেসবুক আইডি আপনারা খোঁজেন, তা দেখবেন আমরা সেদিকে। আমি একটা সুন্দর রাষ্ট্র চেয়েছিলাম, যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলনটা। আমি এই শব্দটাও এবার পরিচয় হয়েছিলাম এই গত 24-এ শেখ হাসিনার আমলে বা 23 সালের দিকে আমি এই রাষ্ট্র সংস্কার শব্দটার সঙ্গে পরিচয় হই। তা শব্দটা শুনতেও আমাকে খুবই ভালো লাগে। রাষ্ট্র সংস্কার আমি খুব বুকে আশাবাদী ছিলাম যে রাষ্ট্র সংস্কার আচ্ছা হোক না, কারণ আমাদের রাষ্ট্র সংস্কার হলে তো দোষের কিছু নেই। কারণ সব শ্রেণীর মানুষ, পেশার মানুষ সবাই যদি সমভাবে বেঁচে থাকতে পারি তাহলে তো সুন্দর হয়। কিন্তু সে আশাটা আজ আমার কাছে একটু হলো আশাটা নিরুৎসাহিত হয়ে পড়েছে। কারণ আমি এই সরকারের, বিশেষ করে ইউনিট সরকারের গভর্নমেন্টে আমি যেটুকু আশা করছিলাম সেটুকু পাচ্ছি না। মানুষ আবারও প্রশ্ন করা শুরু করেছে যে পূর্বের সরকারই ভালো ছিল। তা আমি বারবার বলবো, রাষ্ট্রের জন্য হলো, দেশের জন্য হলো, দেশের মানুষের জন্য হলো ডক্টর ইউনূস যেন আবার ঘুরে দাঁড়াতে পারে। কারণ উনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি এবং উনি একজন নোবেল লরিয়েট ব্যক্তি। ওনাকে মানুষ আজীবন যেন মনে রাখে।